চেঞ্জ ইনিশিয়েটিভ তো গত বছর মানে গত কয়েক বছর থেকে যে উন্নয়নশীল দেশগুলো ঋণ জালে জড়িয়ে পড়ছে, বিশেষ করে জলবায়ু অভিঘাত মোকাবেলায় সহায়তার নামে যে ঋণ এই জালে জড়িয়ে পড়ছে, তা নিয়ে 20টা দেশের উপর একটা সমীক্ষা করেছিলেন। আমরা যতটা জানতে পেরেছি যে আপনাদের এই সমীক্ষার ক্ষেত্রটা বেড়েছে, এবার আপনারা 55টি দেশের উপর এই সমীক্ষা করেছেন। আসলে প্রাথমিকভাবে আপনার ফাইন্ডিংসটা কী, এবং আসলে মানে বিশেষ করে পরিবেশ এর কারণে, পরিবেশ অভিঘাতের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর বা জলবায়ু অভিঘাতের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর এই ঋণ নিয়ে কী ধরনের ফাঁদে পড়ছে বা কী ধরনের সংকটের মধ্যে পড়তে যাচ্ছে? ধন্যবাদ। আমরা এবার যে 55টা দেশের যে আমাদের এবারে স্টাডিটা আমরা করেছি, এতে অবস্থা দেখতে পাচ্ছি যে অবস্থা গতবারের যে কান্ট্রিগুলো ছিল এগুলোর পাশাপাশি আরও বেশ কিছু কান্ট্রি একেবারে ঋণ ফাঁদে পড়ার অবস্থায় উপক্রমের দিকে যাচ্ছে। এবং সবচেয়ে যেটা মানে আমাদের দুর্ভাগ্যজনক বা বলবো বা আমাদের খুব হতাশার বিষয় যে অনেক ছোট ছোট দেশ যারা সীমিত প্রাকৃতিক সম্পদ আছে বা যেটা তাদের ইকোনমিতে পভার্টি ইজ ভেরি মাচ মানে ইন ডিপ, তো সেই জায়গাগুলোতে এই জলবায়ু ঋণের ফাঁদটা মানে তারা পড়ার উপক্রমে যাচ্ছে। তো এইটা মানে আমাদের এখন পর্যন্ত 55টা দেশের ভিতরে খুব মানে আমার যতটুকু প্রাইমারি অ্যাসেসমেন্ট বা এক্সামিনেশন হয়েছে 10টা কান্ট্রিও খুব ভালো অবস্থানে নাই, সবগুলোকেই হয় হাই অথবা অতি উচ্চ ঝুঁকিতে আছে। তো এইটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ সামনে দাঁড়াচ্ছে যে কান্ট্রিগুলো যখন তার দুর্যোগের বাড়ছে, বিভিন্ন ধরনের আপনার হইলো বন্যা খরা এগুলি বাড়ছে, সেই সময় কোন কোন অঞ্চলের দেশগুলো আমরা দেখতে পাচ্ছি মোস্টলি এশিয়া এবং আফ্রিকার দেশগুলোতে, এবং বিশেষ করে স্মল আইল্যান্ড স্টেটও কিছু আছে যেগুলো বেশি ঝুঁকিতে পড়তেছে। এবং এদের সমস্যা হলো সকল ডেভেলপমেন্ট যে লোন ওইটার সাথে আবার ক্লাইমেট লোনের নতুন বার্ডেন যুক্ত হচ্ছে। তো এইটা এমন একটা জায়গায় যাচ্ছে, থ্রেশহোল্ড লেভেলটা এমন একটা টিপিং পয়েন্টে যাচ্ছে যে তারপরে দেখা গেল যে এই কান্ট্রিগুলো কোনো একটা সময় ঋণ যদি যেটা আমরা দাবি তুলতেছি গত বছর থেকে যে সবগুলো কান্ট্রির যারা ডেট রিলিফ দেওয়ার জন্য, ঋণ মুকুব করে দেওয়ার জন্য, এটা যদি না দেয় একটা পর্যায়ে তার ন্যাচারাল রিসোর্স বিক্রি করে, তারপরে যেটা আপনি জানেন যে শ্রীলঙ্কাতে কি হয়েছিল, হাম্বানটোটা বন্দর জন্য আপনাকে জায়গাটা পরে বিক্রি করে দিতে হয়েছে ঋণ ফাঁদ থেকে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই কান্ট্রিগুলো একটা পর্যায়ে ঋণ ফাঁদে পড়লে তার যে মিনিমাম ন্যাচারাল রিসোর্স আছে যেটা দিয়ে সার্ভাইভ করানো হবে, মানুষের রেজিলিয়েন্স অ্যাচিভ করা যাবে কিছুটা হলেও, বা পভার্টি রিডাকশানে কন্ট্রিবিউট করবে, সেই ন্যাচারাল রিসোর্সগুলি বিক্রি করতে বাধ্য হবে বা কোম্পানিগুলো, বিদেশি কোম্পানিগুলো দিতে বাধ্য হবে। সো দিস ইজ ভেরি অ্যালার্মিং। এখানে গ্র্যান্ড বেস ফাইন্যান্স ছাড়া এবং ডেট রিলিফ ছাড়া আমাদের উপায় নেই। কিন্তু মুশকিলটা অন্য জায়গায়। মুশকিলটা হলো এই কান্ট্রিগুলোর একটা নিজস্ব, আমরা কেন 55টা কান্ট্রিতে করতেছি, বাংলাদেশের তো এটা দায়িত্ব না আমাদের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে, মানে আমাদের মানে কোনো এমন না যে আমাদের সবগুলো কান্ট্রির ফান্ডও আমরা পেয়েছি। এটা নিজস্ব রিসোর্স যতখানে আছে অ্যাভেলেবল সেটাতে মোবিলাইজ। কারণ কি, এটা আমাদের দায়িত্ব কিন্তু যে আমরা থিঙ্ক ট্যাঙ্কগুলো শুধুমাত্র বিদেশি প্রজেক্ট পাবো বা ফান্ড পাবো সেইটুকু কাজ করব, কিন্তু আমাদের একটা তো কমিটমেন্ট থাকতে হবে, একটা জব দিতে থাকতে হবে। তা আমরা এই ক্ষেত্রে যেসব কান্ট্রি অলরেডি ভালনারেবল যাচ্ছে এটা তাদেরকে জানানো আমাদের দায়িত্ব মনে করেছি, যে জন্য আমরা 55টা কান্ট্রিতে করছি। কারণ এই কান্ট্রিগুলোর আমাদের যাদের অ্যাবিলিটি টু বেটার কান্ট্রিগুলো, এলডিসি কান্ট্রিগুলো, তাদের লিড নেওয়া উচিত। যে কান্ট্রিগুলোকে আমাদের সবার একটা, আমরা সবাই তো ভিকটিম, তো ভিকটিম যখন হবে তখন ভিকটিমদের তো একজনের যে এটা কোঅর্ডিনেশনটা এবং একটা জায়গায় স্ট্যান্ড নেওয়া, সেই জায়গাটা নেওয়া উচিত। এই যে 55টা দেশের যে ঋণ ঝুঁকি, ডেভেলপমেন্ট ক্লাইমেট ঋণ এবং জলবায়ু ঋণ, এই দুইটা মিলে যে একটা অবস্থা তৈরি হয়ে গেছে যে ঋণ ফাঁদের মধ্যে পড়ে গিয়েছে, তো এই দেশগুলোর উপরে এই সমীক্ষা করে তাদেরকে জানাচ্ছেন। আপনার কি কোনো পরিকল্পনা আছে যে এই দেশগুলোকে এই বিষয়ে সচেতন করার জন্য বা একটা মুভমেন্ট শুরু করার জন্য আপনারা কোনো কাজ করছেন? রাইট। আমরা এইবার এই 55টা দেশের আমরা করার পিছনে এটাও একটা আমাদের প্ল্যান আছে, যে আমরা যে প্ল্যানটা হলো যে এই কান্ট্রিগুলোকে নোটিফাই করা শুধু না, এই কান্ট্রিগুলো সিভিল সোসাইটি সব স্টেক হোল্ডার মিলে একটা পজিশন নেওয়া যে আমাদের ডেট রিলিফে 100% ডেট রিলিফে, ক্লাইমেট ডেট রিলিফে যাওয়া। অ্যাট দ্য সেম টাইম আমরা নর্মালি কী করি, নর্মালি হলো এক ধরনের পজিশন নেই, মানে সরি আমরা ডিক্লারেশন কিন্তু পজিশন নেই না,
আমাদের একটা এবার যেটা করতে হবে সম্মিলিত পজিশন নিতে হবে। হয় তুমি ক্লাইমেট ডেট রিলিফে যাবা, অথবা আমি কার্বন ট্যাক্স রেজিম অ্যাপ্লাই করবো তোমার উপরে, কারণ আমার তো আর উপায় নেই। আমার এখন লাস্ট স্ট্যান্ডে আমি এসে গেছি, আমার তো আমি তো ডেট আমাকে পরিশোধ করতে হবে। সুতরাং এই জায়গাগুলোতে যেমন এইবার যে কান্ট্রিগুলি সবচেয়ে বড় মিসটেক কী করতেছে, যখন ট্রাম্প বা ইউএসএ আপনার শুল্ক আরোপ করতেছে, এলডিসি কান্ট্রিগুলো কিন্তু এই প্যাকেজটা নিয়ে যাইতে পারতো, যে তুমি আমার উপরে 50% তুমি শুল্ক আরোপ করছো, ঠিক আছে, তাহলে আমি কিন্তু তোমার পণ্যের উপরে কার্বন ট্যাক্স আরোপ করব আমি 50%। তখন কিন্তু আমার বার্গেনিং পাওয়ারটা অনেক শক্তিশালী থাকতো। কিন্তু আমরা করলাম কি, ওয়াক ওভার দিয়ে দিলাম। তো এই যে বা এই যে এলডিসি কান্ট্রিগুলোর এই যে বিকল্প চিন্তা না থাকা, মানে একমুখী চিন্তা করা, এবং কপে সবসময় আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ সহ ডেভেলপিং কান্ট্রির যারা এলডিসি যায়, তারা বিকল্প আলাদা একটা প্ল্যাটফর্ম নিয়ে বা আলাদা একটা অপশন নিয়ে পাল্টা তাদেরকে চ্যালেঞ্জ করার যে একটা প্যাকেজ থাকা উচিত, সেটা না, উল্টো যে আপনি যে নেগোসিয়েশনের কথাটা বললেন, যেই দেশগুলো আসলে উন্নত দেশগুলো ঋণ এবং সহায়তার উপর নির্ভরশীল, এটা উন্নয়ন ঋণ হোক আর জলবায়ু অভিঘাত মোকাবেলার ঋণ হোক, তারা তো একটু দুর্বল অবস্থাতে থাকে। তো এদেরকে এই যে বার্গেনিং এর জায়গাটাতে নিয়ে যাওয়ার জন্য কি করা? না, আমি মনে করি দুর্বল, আমি যদি মানসিকভাবে দুর্বল হই, আমি যদি ইউএনএফসি প্রিন্সিপাল জানি, প্যারিস চুক্তি জানি, যে সেখানে পলিউটার্স পে প্রিন্সিপাল হওয়ার কথা, আমার দুর্বলতা, আমি আমার নিজের যখন মানে বাংলাদেশে এই মুহূর্তে যদি বলি যে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে ক্লাইমেট ভালনারেবিলিটি বা আমার ওখানকার ডিজাস্টার ঝুঁকি কী আছে, মানুষের পভার্টি কী সিচুয়েশন আছে, এইটার যদি আমি একটা ওভারঅল ডাটা চাই, আপনি কি আমাকে দিতে পারবে বাংলাদেশ সরকার, মানে এরিয়া স্পেসিফিক? তো সুতরাং আমাদের প্রবলেমটা হলো, আমরা আমাদের যে ক্রেডিবল এভিডেন্স দেওয়া দরকার এই কান্ট্রিগুলো, এলডিসি কান্ট্রিগুলো, এই এভিডেন্স সবসময় লেক থাকে, যার ফলে এইটার অপরচুনিটি তারা নেয়। তো আমি আমার এভিডেন্স ক্রিয়েট করব, আমার ম্যাপিং থাকবে, রিয়েল টাইম ডাটা মনিটরিং থাকবে, এবং যেটা আমাদের করা উচিত ছিল এখন পর্যন্ত। আপনি যদি বলে যে আগামী 10 দিনের ভিতরে আমি প্রত্যেকটা এরিয়ার আমি রিয়েল টাইম ডাটা চাই, যে ওখানে কী পরিমাণ লবণাক্ততা বাড়ছে বা ওখানকার ইকোসিস্টেম ডিগ্রেডেশন কী হয়েছে, আপনার কাছে সেই ডাটা আসছে। তো সো দিস ইজ ফান্ডামেন্টালি ইউ আর উইকিং, আমরা আমাদের অবস্থা নিজেরা উইক করতেছি। চেঞ্জ ইনিশিয়েটিভের যে উদ্যোগ, এই জায়গাগুলোতে গ্যাপগুলো ভান্ডারটা তৈরি করার চেষ্টা করছি। রাইট, আমরা ওইটাই চেষ্টা করতেছি। যে আমার এখানে আরো একটা প্রশ্ন আছে জনাব জাকির হোসেন খান, সেটা হচ্ছে যে আপনারা এই ডাটাটা তৈরি করছেন, কিন্তু মূল অ্যাক্টর হিসেবে কাজ করবে তো রাজনীতিবিদ এবং যারা ক্ষমতায় থাকে, সরকার পরিচালনা করে। মানে এন্ড অফ দ্য ডেতে যদিও বাংলাদেশে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, কিন্তু রাজনৈতিক দলগুলোই বিজয়ী হয়ে সরকার পরিচালনা করবে। তো তাদেরকে আপনাদের এই পদ্ধতির সাথে যদি যুক্ত না করা যায়, তাহলে তো নেগোসিয়েশন স্কিলটা বাড়ানো যাবে না। কিভাবে করতে চান? রাইট, না, বাট আমাদের কথা হলো, আমরা যেটা নর্মালি বাংলাদেশের যে ট্রেন্ড, সেটা হচ্ছে যে আমরা এভিডেন্স ছাড়া অ্যাডভোকেসি করতে চাই, এবং আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা রাউন্ড টেবিলে বা একটা কথা বলে, একটা প্রেস রিলিজ দিয়ে আমরা সব কিছু অ্যাচিভ করতেছি। নো, আমার কথা হলো আমরা চেঞ্জ ইনিশিয়েটিভ একটা ব্রড বেস নয়, শুধু মাইক্রো লেভেলের ডাটা দিয়ে আমরা তাদের সাথে কথা বলতে চাই, যেন তাদের যখন একটা নেগোসিয়েশন টেবিলে বসবে তারা যেন ব্যাকট্র্যাক না করতে পারে। অ্যাট দ্য সেম টাইম পিপুল যারা, তাদেরও কিন্তু আমাদের ইয়কদের জন্য আমরা কি দিচ্ছি, বাংলাদেশে যারা আমরা ক্লাইমেট রিসার্চ করতেছি বা বলতেছি যে ক্লাইমেটের আমরা মানে বড় ধরনের কন্ট্রিবিউশন ক্লাইমেট চেঞ্জের রিসার্চ বা আদার জিনিস, এখন পর্যন্ত যদি বলি যে গত 30-40 বছরে আমরা ইয়কদেরকে প্রত্যেক তার এরিয়ার জন্য, কোন এরিয়ার জন্য আপনার নেচারের অবস্থা কি, স্টেট অফ নেচার কি, বা তার ক্লাইমেট চেঞ্জের ইন্ডিকেটর, মেজর ইন্ডিকেটর অবস্থা কি, আমরা সেই ডাটাটা দিতে পারছি? আমরা তো নিজেরা বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক আমরা বললি নিজেদেরকে ক্লেম করি, কিন্তু দিস ইজ ফান্ডামেন্টালি ভেরি ইম্পর্টেন্ট। আপনি পলিসি মেকারদেরকে যখন নেগোসিয়েশনে যাবে, তখন তো তাদেরকে আপনি এভিডেন্স দিতে হবে। যখন ইউএসএ বলেন বা অন্য একটা কান্ট্রির সাথে বলবে যে আমার টাকা দিতে হবে, তখন আপনার এভিডেন্সটা কোথায়? তো সো আমাদের পার্সপেক্টিভটা হলো যে আমরা আমাদের একটা স্টার্টিং স্টেজে যে আমরা অবশ্যই পলিসি মেকারদের সাথে বসবো, কোনো সন্দেহ নেই, বসবে, এবং তাদেরকে পিপুলের যে ডিমান্ড রেজ করার যে তার এভিডেন্স, এটা যখন ইয়কদের হাতে আমরা দিয়ে দেবো, তখন বাকিটা তারা করবে। কারণ আমরা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে আমাদের দায়িত্ব হলো যে ক্রেডিবল এভিডেন্স ক্রিয়েট করা আর সেন্সিটাইজ করার জন্য ইয়কদেরকে ট্রেন্ড আপ করা, তার এবং সিটিজেনকে ট্রেন্ড আপ করে দিয়ে যে দিস ইজ দ্য প্রসেস। আপনি রাইটলি বলেছেন, যেটা হচ্ছে যে আপনার এই ফাইন্ডিংসকে আমি সুনির্দিষ্ট কান্ট্রি ওয়াইজ জানতে চাচ্ছি, কিন্তু ট্রেন্ডটা কি? গত বছর 20টা দেশ এশিয়া এবং আফ্রিকার মিলে করেছিলেন,
তখন এই ফাঁদে পড়ার ট্রেন্ডটা কী ছিল এবং এবার নতুন যে ৫৫টা দেশে করছেন এটার ট্রেন্ডটা কি? যদি বাংলাদেশ নিয়ে দু একটি পয়েন্ট বলেন, কারণ আমরা জানি আপনাদের এই স্টাডিটা আপনারা মানে ডিসক্লোজ করবেন। আমরা 20 তারিখে আমরা বাংলাদেশ পার্টটা 20 তারিখে করব, আর অন্যান্য কান্ট্রি কিছু আমরা ডাটা 20 তারিখে আমরা এই 20 তারিখে 20 সেপ্টেম্বর আমরা বাংলাদেশে রিলিজ করব প্রাথমিকটা, আর কপে বাকিটা রিলিজ করব। বাংলাদেশের অবস্থাটা আগের মতোই আছে মোস্টলি, আমরা খুব বেশি ইমপ্রুভমেন্ট আমরা দেখি নাই। এবার হয়তো আর একটু সেক্টরাল ডাটা যেটা গতবার আমাদের ছিল না, যে অ্যাডাপ্টেশন মিটিগেশন অথবা সেক্টরাল কোন সেক্টরে কত টাকা লোন বার্ডেন আছে, বা অ্যাট দ্য সেম টাইম আমরা এবার কিছু নতুন মানে ইনসাইট শেয়ার করছি। যেমন ধরেন যে এই কান্ট্রিগুলোর ন্যাচারাল রিসোর্স ইন্ডেক্স বা ন্যাচারাল রাইস ইন্ডেক্সের অবস্থাটা কী, এবং কার্বন এমিশন যে আপনি জানেন যে সরকার একটা এনডিসি করতে চাচ্ছে বা এনডিসি 3, বাট এইগুলো আসলে যেমন এনডিসি 3 আলাদা একটা কাজ আমরা করতেছি, যে মানে যেটা করা উচিত আর কি, আমরা আমাদের নিজস্ব একটা ইন্ডিপেন্ডেন্ট আমরা অবস্থান নিচ্ছি সব কিছুর ক্ষেত্রে। কারণ যেটা আইডিয়ালিস্টিক হওয়া উচিত এই অবস্থানটা নেওয়া থিঙ্ক ট্যাঙ্কের দায়িত্ব, আমরা সেটা করছি, চেষ্টা করছি। নট নেসেসারিলি আমরা সব কিছু করতে পারবো, তো আমাদের লিমিটেড রিসোর্স, এবং আমরা চেঞ্জ ইনিশিয়েটিভের সমস্যাটা হলো যে আমরা মানে আমরা অনেক ক্ষেত্রে আমাদের পিক অ্যান্ড চুজ করতে হয়, যে কার্বন এমিশন করে বা অনেক জায়গায় যাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গাগুলোতে আমরা ফান্ড নিতে পারি না। তো যেমন আমরা ধরেন ওয়ার্ল্ড ব্যাংকের অবজারভার, হ্যাঁ, তো ওয়ার্ল্ড ব্যাংকের অবজারভার ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডের অবজারভার আর কি আমরা। তো ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডের অবজারভার হওয়ার কারণে ন্যাচারালি ওয়ার্ল্ড ব্যাংক বা আদার রিলেটেড যে ফান্ডগুলো আছে সেখানে কিন্তু আমরা সিক করতে পারি না। সুতরাং আমাদের লিমিটেড রিসোর্সের ভিতরে আমাদেরকে কাজ করতে হয়। এর ভিতরে আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই যে এবারের বাংলাদেশের যে সিচুয়েশনটা দিকে, এখানে আমাদের বাংলাদেশের খুব ইমিডিয়েটলি কিন্তু এই জায়গাটাতে বাংলাদেশ কিন্তু খুব এখন পর্যন্ত কমফোর্টেবল অবস্থান বলা হচ্ছে, যেহেতু আমাদের আবার রিজার্ভটা বাড়ছে। কিন্তু আমরা যদি দেখি ডিজাস্টারের খরচটা কী পরিমাণ, এখন তো বাংলাদেশে আমরা হাউস হোল্ড এক্সপেন্ডিচারের যে ডাটাটা বিবিএস এর সর্বশেষ আছে, বছরে $8 বিলিয়ন আমরা ব্যয় করে আমাদের পরিবারগুলো শুধুমাত্র দুর্যোগের প্রস্তুতিতে। $8 বিলিয়ন, মাইন্ড ইটস আউট অফ পকেট এক্সপেন্স। তা $8 বিলিয়ন যদি পরিবারগুলো এখন ব্যয় করে, তা দুর্যোগ এবারও আপনি দেখলেন কতবার বন্যার বা আদার পরিস্থিতি সামনে বাড়বে আরও। তার মানে হলো যে এই যে এইটা যদি $8 বিলিয়ন $16 বিলিয়ন হয়ে যায়, তাহলে আপনাকে জেনারেলি আপনার পভার্টি রেট বাড়বে, এতে কোনো সন্দেহ নাই। যে আলোচনাটা আমরা করি না ডাবল এক্সপোজার, যে আপনি অ্যাট দ্য সেম টাইম ইকোনমিক কারণে মানুষ কতখানি দরিদ্র হচ্ছে, আর দুর্যোগের খরচ বেড়ে যাওয়ার কারণে তার রিয়েল ক্যাপাসিটি টু পেমেন্ট যেটা বলি আমরা, মানে তার রিয়েল এক্সপেন্ডিচারের জন্য সে কতখানি আসলে ব্যয় করতে পারছে। আর থার্ড যে বিষয়টা আমরা কাউন্ট করতেছি না, যে আরবানগুলি ক্রমে একটা আরবান অফ দ্য সিক পিপল হয়ে যাচ্ছে। প্রতি মাসে আপনি 25,000 টাকা উপার্জন করতেছেন, এর ভিতরে আপনি 5,000 টাকা বা 7,000 টাকা প্রতি মাসে 10,000 টাকা ব্যয় করতে হচ্ছে আপনার হেলথ এক্সপেন্ডিচার। তা আপনার 15,000 টাকার ভিতরে আপনাকে ফ্যামিলি যদি সার্ভাইভ করেন, ওকে পভার্টির নিচের দিকে যাবে না উপরের দিকে আসবে? বলা তো হচ্ছে যে ঢাকা শহরে থাকেন, কিন্তু রেসিডুয়াল এই যে আমাদের ওভারঅল যে এই ইকোনমিক সিচুয়েশনটা বা ক্লাইমেটিক বা আদার প্রবলেমগুলো, এই ক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে যদি না যাই বা চিন্তাগুলো আমরা ওইভাবে না করি, আমাদের কান্ট্রির যে বাংলাদেশের যে ভালনারেবল সিচুয়েশন, এখানে বিদেশি লোন নিয়ে তো আপনি বেশি দূর আগাইতে পারবেন না। একদম শেষ জায়গায় তাতে এই প্রত্যেকটা সমীক্ষা করার পিছনে ডাটা কালেকশনের পাশাপাশি আপনারা যারা থিঙ্ক ট্যাঙ্ক বা রিসার্চ অর্গানাইজেশন আছেন তারা একটা সুপারিশও করে থাকেন। আপনারা এখানে কি সুপারিশটা কি নেশনগুলো? আমরা ক্লিয়ারলি বলছি যে বাংলাদেশের এবার একেবারে ক্লিয়ার লিড নিতে হবে, যে ইদার তোমরা ডেট রিলিফে যাইতে হবে 100% ডেট রিলিফ এবং টাইম বাউন্ড, এমন না যে ভাই আস্তে আস্তে দেখে করবো, নো, ডেট রিলিফ যাইতে হবে, যে আগামী 2030-এর ভিতরে না হলেও অ্যাটলিস্ট 28-এর ভিতরে আমাকে 50% ডেট রিলিফ, 30-এর ভিতরে 100% ডেট রিলিফে যেতে হবে, এক। আর দ্বিতীয়, যদি তুমি না করো তাহলে নেক্সট 26 থেকে আমরা কার্বন ট্যাক্স রেজিমে আমরা অপারেট করবো এলডিসি কান্ট্রিগুলো আমাদের ফান্ড রেজ করার জন্য। কারণ আমাদেরকে এই ঋণ আমরা নিজেদের পকেটে দিতে পারবো না, উই হ্যাভ টু পে, উই হ্যাভ টু গেট ব্যাক। অ্যান্ড থার্ড থিং হলো যে আমাদের কার্বন মার্কেটের যে কথা বলা হচ্ছে, কার্বন মার্কেটে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। কার্বন মার্কেটে আমাদের উইদাউট হ্যাভিং এনি প্রিপারেশন আমাদের কান্ট্রিগুলো যদি কার্বন মার্কেটে ঢুকে, তাহলে 2010-এর একটা রিপোর্ট আছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে, যে কার্বন মার্কেটে করাপশনটা কী হয়। তো সেই ক্ষেত্রে আমাদের ইন্ডিজিনাস কমিউনিটি, ইন্ডিজিনাস বা আমাদের যে ন্যাচারাল রিসোর্স, সেগুলো যেন ডিপ্লিশনের রিস্কে না যায়। এবং এবার COP30-তে আমি মনে করি বাংলাদেশের স্ট্রং পজিশন নেওয়া উচিত, যে আমরা
ফান্ড কি দিবা, আমাদের অলরেডি গত 2009-এর কোপেনহেগেন চুক্তির পরে আমাদের যা এই পর্যন্ত এক্সপিরিয়েন্স, উই হ্যাভ এক্সপিরিয়েন্স লট। ফান্ড তোমরা কিভাবে দিবা, টাইম বাউন্ড হবে কি হবে না এটা ব্যাপারে, বাট আমরা ডেট রিলিফ চাই। আর তোমরা আমাদের ফান্ড রেজের জন্য আমরা কার্বন ট্যাক্স রেজিমে যাবে এবং এলডিসি কান্ট্রি একটা স্ট্রং পজিশন নেওয়া উচিত বাংলাদেশের নেতৃত্বে। এবং বাংলাদেশের আর ফার্দার এখন অলরেডি আমরা দেখতে পাচ্ছি প্রায় $100 পার ক্যাপিটাল লোনের জলবায়ু লোনের দিকে আগাচ্ছে। তো এইটা যেন ফার্দার আর না বাড়ে, যেটা 14 থেকে 15 বিলিয়ন ডলার হয়ে গেছে। আমাদের আপনি জানেন যে আমাদের আদার ডেভেলপমেন্ট রিলেটেড যে সকল ডেভেলপমেন্ট রিলেটেড লোনের পরিমাণও প্রায় $100 বিলিয়ন খরচ করছে। সুতরাং এই লোনগুলি আর বাড়তে দেওয়া যাবে না, কারণ আমার যত লোন বাড়বেন মানুষের উপরে পার ক্যাপিটা যখন লোন বার্ডেন বাড়বে তখন আপনি ট্যাক্সের বার্ডেন বাড়বে। তো ট্যাক্সের বার্ডেন বাড়লে আলটিমেটলি কিন্তু এমনিই কিন্তু আমি শ্রিঙ্ক হচ্ছে, আমার পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে। তাহলে মানে আরও বেশি পারচেজিং পাওয়ার করলে আপনি রিয়েল পভার্টি সিচুয়েশন আরও ডিপেন্ড হবে। ধন্যবাদ জাকির হোসেন খান, এনার্জি পাওয়ার ডিজিটালের সাথে। আপনাকে ধন্যবাদ।